আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না? এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে, শিডিউল তো এখন শিডিউল এটা তো নির্বাচন কমিশন দেবে। উনি একটু বলেন, আপনি বলেন। পূর্ণাঙ্গ শিডিউল বা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা, এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে। এবং আমাদের যে জুলাই বিপ্লব, সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে, সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক। এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট 15টা কমিশন করা হয়েছে। এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে, এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে, এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন, এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলোতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করেই দিয়েছে, এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছেও। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান, তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনও আলোচনা হচ্ছে, বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে, সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কী হবে, সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন। ধন্যবাদ। সরকার সবাইকে গুরুত্ব দেবে, এবং ইভেন কি আপনাদেরকেও গুরুত্ব দেবে, আপনাকেও গুরুত্ব দেবে। আপনি যদি আপনার কোনো মতামত আপনার নির্দিষ্ট গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করতে চান, সেটাও সরকার গুরুত্বের সাথে নেবে। উদ্দেশ্যটা হচ্ছে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্টেক হোল্ডার আছে, সেখানে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণ জনসাধারণ আছে, ছাত্ররা আছে, সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয়, সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে। এটা জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। সেই ঐক্যমত্য কমিশনে যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল, তাদের চেয়ারম্যানরা থাকবেন। তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে, এবং যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এই বিষয়ে কিছু মামলা হয়েছে, গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে, এগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে, বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে, তাহলে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ তো না, যারা ধরেন পুরো হত্যায় জড়িত, যাদের হাতে রক্ত আছে, তাদের বিচার হবে। এখানে কোনো মাপ নাই। এই জায়গাটায় যারা এই জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে, তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলো জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যে হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। তো বলেছি যে আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি,
আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো ইয়ে আসেনি। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেকে অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই এই বিষয়ে। শরীফ ভাই, আমি আনিসুল ইসলাম, আমি ইউএসডি তে কাজ করি। আমরা তো সেই লক্ষ্যেই কাজ করি যে প্রাইভেট মানে স্কুলের টিচারদের যে ট্রেনিং, যদি ট্রেনিং ভালো হয় বা আমরা যদি পাঠ্যপুস্তকগুলো রেশনালাইজ করতে পারি, তাহলে হয় কি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোচিংও লাগে না। মূল জিনিসটা হচ্ছে যে শিক্ষা খাতে আমাদের আরো অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে গ্লোবাল জব মার্কেটের জন্য তৈরি করতে চাই, আমাদের অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আপনি যদি একটু শিক্ষা খাতে আপনি মানে আমাদের ব্যয়টা দেখেন অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, এটা সিস্টেমেটিক্যালি বছরের পর বছর কম আমরা ইনভেস্ট করছি। আপনি অনেক টিচার খুবই কম বেতন পান, প্রাইভেট স্কুলেরও টিচার আপনি দেখেন কয় টাকা বেতন পান। তো সেই জন্য আপনি এখন আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। তো বাট এটা আমার মনে হয় যে এই ফোকাসটা আরো অনেক দিন ধরে থাকা উচিত। আপনারাও এটা নিয়ে কথাবার্তা বলেন, সামনে আরো যদি নতুন গভর্নমেন্ট আসে সেই সময় কথাটা বন্ধ করে রেখেন না, সেই সময় আরো জোরে বলেন, যাতে বাংলাদেশের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টটা বাড়ে। আমরা জিডিপি অনুযায়ী অন্যান্য দেশগুলো দেখেন, ওরা জিডিপি অনুযায়ী কত বাজেট ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশেও সেই রকম যাতে ইনভেস্টমেন্ট হয়। আমি এখনই কিছু স্পেকুলেট করতে পারছি না, বাজেট এখনো ধরেন 6 মাস বাকি, দেখি। শফিক ভাই, আপনি এটা একটা লাস্ট কোশ্চেন সম্পর্কে একটা বিষয় বলছিলেন, এত বড় একটা বিপ্লবের পরেও এই মহাসড়কের বাজেট তন্ত্র আপনার ওই বড় লোকের বাজেট নিয়ে কিন্তু কাজ করছে আমরা দেখছি। এটাতে কোনো বড় সংস্কার মানে সংশোধনী বাজেট হয়ে একটা ডিসেম্বরে, জুলাইয়ের পরে, আপনি আরো ভালো জানেন অর্থনীতির বিষয়গুলি, যে ওইটাতে কোনো আমরা যেহেতু 4 মাসও পাইনি, সামনে এই ডিসেম্বরে পাবো কিনা সংশোধনী বাজেটে, যে খাতগুলি অন্তর্বর্তী সরকারের জন্য কাজ করার জন্য তো অবশ্যই অর্থের প্রয়োজন, সেই যেইগুলি কাজ করতে যাচ্ছে ওইগুলিতে এই বাজেটের বড় কোনো সংশোধনী আসবে কিনা, আর যদি এসে থাকে সেই সংশোধনীগুলো কোন জায়গাতে আসতে পারে? ধন্যবাদ। আপনি তো দেখেছেন যে ওই আগের যে মানে আমাদের চোর জননী যেই অবস্থা ইকোনমিকে রেখে দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, আপনি $900 মিলিয়ন রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানি পাওয়ারের বিল, বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি শেভরন থেকে সবাই আপনার কাছে টাকা পাচ্ছে। আপনার অন্যান্য যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন, তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার, অনেক মানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচ্ছে। তা আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালি একটা রাইট সিগন্যাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি। সে অনুযায়ী শেভরনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 6 মাসের মধ্যে ওদেরকে ডিউগুলো ক্লিয়ার করব। বা আদানিকে আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি এবং তারা হ্যাপি। এই যে পুরো জায়গা, এই পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করে, তো ওইটাকে আমরা ফার্স্টে অ্যাড্রেস করতে হচ্ছে। $900 মিলিয়ন কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো পরে যেটা হচ্ছে যে আমরা এইগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে। আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটাকে কি হয়েছে, বাজেটকে কিভাবে মানে এটাকে এমন ভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতেই হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে, বাট যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি। এটা নিয়ে কাজ হচ্ছে, আমি একটু বলতে পারি এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনারা এটা রেজাল্ট দেখবেন। লাইট চালিয়ে মোড়ামুড়ি করে দেওয়া। একটু চাইলাম অনুমতি দিলে। হ্যাঁ একটু ভাই যাবো আর একটু আমার সামনে যেতে না পরে ভাই বসে যাই থ্যাংক ইউ।
এই কে গেল রে ভাই এক সেকেন্ড শেষ করেন টেনশন নাই দেখলাম আমাদের পেজটা ঠিক আছে দেখ সামনে দেখান